ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আশা করি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বাসায় ভালোই সময় কাটাচ্ছেন। তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করি। আজকে ট্রেডিং এর জন্য কোনো স্টক দেব না। আজকে যারা আপনারা বিভিন্ন সময়ে সব সময় যারা মার্কেট দেখতে পারেন না এবং যারা একটু দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে পছন্দ, 6 মাস 3 মাস, যারা প্রতিদিন ট্রেডে অভ্যস্ত না বা তাদের সময়ও নেই, এই ধরনের আহ, বিনিয়োগকারীদের জন্য আজকে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিনিয়োগযোগ্য কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। আশা করি বাকি সময়টা আমার সাথেই থাকবেন। ডিসক্লেমার প্রথমেই বলে নিই, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক বাই সেলে উদ্বুদ্ধ করে না। শেয়ার বাজার বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এখন স্টক এই আজকের এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের আমার পছন্দের কয়েকটি বিনিয়োগযোগ্য কয়েকটি স্টক আলোচনার পূর্বে আমি আপনাদের একটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছেন নিশ্চয় ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইউনাইটেড স্টেট, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের ইন্ডেক্স। কেন আমি এইটা আনলাম, তাই না? প্রশ্ন তো থাকতে পারে যে আপনি তো আলোচনা করবেন বিনিয়োগযোগ্য বাংলাদেশের ডিএসির ফার্মাসিউটিক্যাল সেক্টরের আলোচনা। এইটা আনলাম যে শেয়ার বাজারের উত্থান পতন শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। যেমন আপনার একটা স্টক দেখায়, আমি আমার আলোচনা ওখানে ফিরে যাব। নিশ্চয়ই সবার কাছে পরিচিত মেটা, অর্থাৎ ফেসবুক, তাই না? এখন মেটা স্টক বর্তমান চলতেছে 553.45 ডলার, রানিং ট্রেড হচ্ছে। যাই হোক, ওইটাতে $53 চলতেছে। এটা আমি ডে ক্যান্ডেলে আছে, এটাকে আমি উইকলি ক্যান্ডেলে আসি, তাহলে পরে জিনিসটা আপনাদের কাছে অনেকটা স্পষ্ট হবে। এখন দেখেন, এই স্টকটা 2013 সালে 2013 সালে এই স্টকটা $12, 12, 21, 20 সম্ভবত, হ্যাঁ, ঠিক মতো তো বুঝতেও পারতেছি না। 15 থেকে $20 শুরু করছিল ট্রেড, শুরু করে এক পর্যায়ে কোথায় গেল, এক পর্যায়ে চলে গেল 2021 সালের, হ্যাঁ, 2021 সালে 6 জুন, জুলাই, সেপ্টেম্বর মাসে $375 চলে গেল। এখন পরবর্তীতে আবার দেখেন এই স্টকটা 2022 সালে এই স্টকটা চলে আসলো $90, এই 90-91 ডলারে। পরবর্তীতে দেখেন এখানে $780 চলে গেল 2025 সালে। বর্তমানে $553 ট্রেড হচ্ছে, রানিং ট্রেড হচ্ছে। তাহলে যে আমরা যে বলি যে স্টক মার্কেটে খালি আমাদের দেশেই উত্থান পতন না, আপনি চিন্তা করেন তো, $15, $20 একটা স্টক আজকে $550, এবং অনলি এই যে 22 সাল থেকে 22 সালে $89-90 থেকে 22-25 3 বছরে স্টকটা কোথায় $750-800, 800-780 ডলারে নিয়ে গেছে। তো এটাই স্টক মার্কেট, বুঝছেন? এখানে ধৈর্য ধরতে হবে ভালো স্টকের। আপনি যারা, আর এই শুধু যে আমাদের দেশেই ইনভেস্টররা বোকা তা না, পৃথিবীর সব দেশেই ইনভেস্টররা বোকা চালাক সবই আছে। যাক, এটা আমাদের আলোচনার মুখ্য বিষয় না। এটা জাস্ট আপনাদের দেখালাম যে উত্থান পতন পৃথিবীর সব দেশের স্টক মার্কেটেই হয়ে থাকে, আমাদের মার্কেটেই না। এই দিক থেকে খেয়াল রাখতে হবে এবং আমাদের ভালো ফান্ডামেন্টাল স্টকে ধৈর্য ধরে থাকলে একটা না একটা সময় বিগ রিটার্ন আসে। এখন আজকের আলোচনায় আসি। ফার্মা সেক্টর ফার্মা সেক্টরের দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য কয়েকটি সেক্টর স্টক নিয়ে আলোচনা করবো, এটা আমার আজকের প্রতিপাদ্য বিষয়। এখন আপনার ফার্মা সেক্টর আমার কেন পছন্দ সেটা আমি আগে আসি। ফার্মা সেক্টর আমার পছন্দের প্রথম কারণ যে
ফার্মা সেক্টরটা হলো স্টক এক্সচেঞ্জের যতগুলো পি এইচ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফার্মাসিউটিক সেক্টরের এই যে মনে হচ্ছে যে কালকের এই ক্যান্ডেলটা আমাকে ভালো লাগছে, এই জন্য ফার্মা সেক্টরে এই ক্যান্ডেলটা দেখেন তো অ্যাভারেজ গত পরশু থেকে 2 দিন থেকে তার ডবল কি ডবল ট্রেড হয়েছে স্টক প্রথমত। তারপরেও আমরা তো এখানে ট্রেডারদের জন্য আলোচনা নয়, ইনভেস্টরদের জন্য। ফার্মা সেক্টরের স্টক আমার পছন্দের প্রথম কারণ হলো বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো স্থানে যদি মন্দা বা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বলেন, মানুষ সৃষ্টি দুর্যোগ বলেন, যুদ্ধ বিগ্রহ যাই হোক না কেন, ওষুধ আপনাকে ওষুধের বিক্রি কি বাড়ে না কমে? এখন যদি বাংলাদেশে কোনো দুর্যোগ আসে, সাইক্লোন, ঘূর্ণিঝড় বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে কি ওষুধের অসুখ বিসুখ বেশি হবে, ফলে ওষুধের বিক্রি বাড়বে প্রথমত। আর ওষুধ এমন একটা প্রোডাক্ট, আপনি ঘরে যদি বৃদ্ধ বাবা মা থাকে বা আপনি নিজে অসুস্থ হন, আপনি ওষুধ আপনাকে খেতেই হবে। আপনি দিন শেষে আপনার বাবা মার জন্য ওষুধ আপনাকে কিনে নিয়েই যেতে হবে। প্রয়োজনে আপনি বাজারের অন্যান্য বাজার যেমন মাছ মাংস কম কিনবেন, আপনি বছরে 4টা শার্ট পরতেন, 2টা শার্ট পরবেন, ভালো ব্র্যান্ডের জুতা স্যান্ডেল পরতেন, ওগুলো থেকে খরচ কমায় হলেও আপনাকে কি করতে হবে? ওষুধ আপনাকে কিনতেই হবে। এই কারণে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমার সব থেকে প্রিয় সেক্টর। এখন আমরা আসি আমার প্রথম পছন্দ। আমি সাধারণত এখানে অ্যালফাবেট ABCD এই অনুযায়ী সাজাইছি, সেটা আবার ভাবেন না প্রথম নিয়ে আসে বলে এই স্টকটাই সবচেয়ে ভালো, এটা ভাবার কোনো কারণ নাই। যাই হোক, এক মিলাপ স্টকটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের কয়েকটা আমাদের বাংলাদেশের টপ যে 20 ফার্মাসিউটিক্যাল স্টক আছে, তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তার মধ্যে একটি। এখন আমি এক মিলাপের ফান্ডামেন্টাল আলোচনায় আসি। একমি ল্যাব ডিএসসিতে লিস্টিং হয়েছে 7 জুন 2016 সালে। তার অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 211 কোটি। তার পি রেশিও অনলি 6.46 ফার্মাসিউটিক্যাল কোম্পানির মতো একটা কোম্পানি, যে ল্যাবের মতো কোম্পানি রান আন্ডার 10 তার এটা সব থেকে কি বলবো, একটা লোভনীয় পর্যায়ে আছে, অ্যাট্রাকটিভ পর্যায়ে আছে। তার মার্কেট ক্যাটাগরি লাস্ট এজিএম হয়েছে 22 ডিসেম্বর 2025। এখন 26-এর সামনের এজিএম। তার ক্রেডিট রেটিং ডবল এ। তার ইপিএস, তার 9 মাসে ইপিএস হয়েছে 9 টাকা 40 পয়সা। এবং তার দেখেন তো তার কত, ন্যাব 132 টাকা। শেয়ারের হোল্ডিং পজিশন পাবলিক 26.92, স্পন্সর ডাইরেক্টর 40.39, ফরেন নেই, ইনস্টিটিউশন আছে 32.69, গভর্নমেন্টের নাই। তার ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, ডিভিডেন্ড হিস্ট্রি 2020 সালে 25, 21 সালে 21, 22 সালে 30, 23 সালে 33, 24 সালে 35, 25 সালে 35। তার একটা দুর্বলতা আমার কাছে চোখে পড়ছে, সেটাকে উল্লেখ করে নিই, তাহলে পরে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সবই ভালো আছে, এবছরের লোক গেছে 73 টাকা নাকি কত গেছে, সরি, এবছরে হাই লো গেছে 85 টাকা 90 পয়সা, 68 টাকা 60 পয়সা। এখন সবই ভালো, মানি ফ্লো ভালো, সবই ভালো, ইনস্টিটিউশন গত ইসের থেকে 0.1% বাড়ছে। একটাই দুর্বলতা হলো তার লোন। তার লোন আছে, লং টার্ম লোন আছে
26.5 crore, শর্ট টার্ম লোন আছে 1773.5 crore, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে 1949 crore। রিজার্ভ আছে ভালো, কিন্তু এর এত টাকা রিজার্ভ রেখে এত লোন রাখা, এটাই মানে লাভের ধন পিঁপড়ে খেয়ে যাচ্ছে, এই অবস্থা হয়ে গেছে। তারপরেও বাংলাদেশের স্টক মার্কেটের অত্যন্ত আন্ডার ভ্যালুড ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক হলো একমি ল্যাব আমার দৃষ্টিতে। দ্বিতীয় মাসে বিকন ফার্মা, নেট খুব স্লো কাজ করতেছে। বিকন ফার্মা, বিকন ফার্মা স্টকটা দীর্ঘদিন ধরে আন্ডার নিচেই পড়ে আছে, তাই না? দেখেন তো, এই স্টকটা আমরা একটু খেয়াল করলে দেখি, এর 243-44 টাকা ছিল এর, 245 টাকা মতো ছিল এর ফ্লোর প্রাইস, এবং স্টকটার হাই প্রাইস 490 টাকা মতো উঠছে 22 সালে। এখন এই এটা তো গেল অতীত হিস্ট্রি। এই স্টকটা অনেক দিন ধরে একটা অ্যাকুমুলেশন পর্যায়ে আছে, ইদানিং এর ভলিউম বাড়তেছে এবং মনে হচ্ছে যে স্টকটা ভালো করার সম্ভাবনা প্রচুর। আমরা ফান্ডামেন্টালে আসি। বিকন ফার্মা, বিকন ফার্মা লিস্টিং ইয়ার 2010 12 আগস্ট, অর্থাৎ প্রায় 16 বছর স্টকটা বিএসসিতে লিস্টিং। তার অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ 223, তার পি 13.85, গতবার ছিল 26, অর্থাৎ তার ইপিএস গ্রোথ হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ লাস্ট এজিএম হয়েছে ডিসেম্বর 23, 2025, ক্রেডিট রেটিং A3। তার ইপিএস 9 মাসে তার ইপিএস হয়েছে 5 টাকা 95 পয়সা, ন্যাব আছে 33 টাকা। তার ডিভিডেন্ডটা দেখেন তো, ডিভিডেন্ড 2020 সালে 6, 21 সালে 15, 22 সালে 16, 23 সালে 16, 24 সালে 20 এবং সর্বশেষ 21। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে তার ডিভিডেন্ডটা গ্রাজুয়ালি আপ বাড়তেছে। এইটাই একটা ভালো কোম্পানির লক্ষণ, যে ডিভিডেন্ড কি গ্রাজুয়ালি বৃদ্ধি করা। কোনো কোম্পানি এক বছর দিল 20%, গত বছর নো ডিভিডেন্ড, তারপরের বছর আবার 5%, এইসব স্টকের ইনভেস্ট দীর্ঘমেয়াদী না করাই উত্তম। এবং তার ন্যাব পর্যায়ক্রমে বাড়তেছে। যাই হোক, এখন এই স্টকটাও আমরা আমাদের ওয়াচলিস্টে রাখতে পারি। এখন এর দুর্বলতা কি আছে একটু দেখি। তেমন ও এবছরে লো গেছে 96 টাকা, হাই গেছে 147.50। এটাও মোটামুটি একটু লোন আছে। ও নেগেটিভ, একমি দেখতেছি, বিকন, সরি, বিকন ফার্মা, তার মানি ফ্লো বৃদ্ধি পাইছে, সবকিছু ইনস্টিটিউশন গত বছর থেকে গত পাবলিকের থেকে ইনস্টিটিউশন শেয়ার কিছুটা নিয়ে এনেছে, অর্থাৎ এটারও একটু লোন আছে বেশি, এই আর কি। যাই হোক, আছে ভালো না। পরবর্তী স্টক হলো ইবনে সিনা। ফার্মাসিউটিক্যাল সেক্টরে বাংলাদেশের 10টা ভালো কোম্পানির ভিতর এটাও আমার কাছে খুবই ভালো লাগে। ইবনে সিনাটাও একটা অ্যাকুমুলেশন পর্যায়ে আছে, স্টকটা দীর্ঘদিন ধরে এই যে একটা গণ্ডির ভিতর আটকা পড়ে আছে। এখানে এই জায়গা 29 জানুয়ারি মাসে একটু ট্রেড হয়েছিল, এরপরে আর এই নেই, গতকাল একটু ভলিউম পাইছে। যাই হোক, আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, আমরা জন্য দেখতেছি, এটা ট্রেডিং এর জন্য না। অতএব আমরা এখন তার
ফান্ডামেন্টালে চলে যায়। আইবিএন, আরে আইবিএন ইবনে সিনা, ইবনে সিনা লিস্টিং ইয়ার 89, অর্থাৎ অনেক পুরানো একটা ওষুধ কোম্পানি। পুঁজিবাজারে 89, 11 আর 26, 37 বছর আগে ডিএসইতে ট্রেড হয়েছে। তার অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, 50 কোটি। এটা কিন্তু লো পেইড অ্যাপের মধ্যেই পড়ে। 50 কোটি পেইড অ্যাপ 31.2, পি দেখেন তো 11.92। লো পার্ট শেয়ারের পি আন্ডার 20, অনেক অনেক ভালো। লাস্ট ডিভিডেন্ড, লাস্ট এজিএম করছে 23 নভেম্বর 2025, অর্থাৎ সামনে নভেম্বরে তারা আবার এজিএম করবে, ডিভিডেন্ড দেবে। ক্রেডিট রেটিং আছে ডবল এ। এবছরের হাই গেছে 371, লো গেছে 273 টাকা 80 পয়সা। তার ইপিএস 9 মাসে ইপিএস হয়েছে 19 টাকা 94 পয়সা, অর্থাৎ 20 টাকার মতো ইপিএস হয়েছে 9 মাসে। তার ন্যাব আছে 139 টাকা। শেয়ার হোল্ডিং পজিশন পাবলিকের আছে 29.66, স্পন্সর ডাইরেক্টর 44.68, ফরেন নেই, ইনস্টিটিউশনের আছে 25.66, গভর্নমেন্টের কোনো স্টক নাই। ডিভিডেন্ড দেখি আমরা, ডিভিডেন্ড 20 সালে 38.5, 21 সালে 47, 22 সালে 60, 23 সালে 60, 24 সালে 63, 25 সালে 64। অর্থাৎ এই স্টকটাও আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। এখন এর দুর্বলতাটা কিছু দেখি, লোন টোনের পরিমাণটা একটু দেখে নিই। আইবিএন ইবনে সিনা, এই স্টকটাও 0.03% ইনস্টিটিউশন গত মাসে বৃদ্ধি পেয়েছে। অতএব এটাও একটা ভালো। মানি ফ্লো বাড়ছে, সবই পাশ সুন্দর আছে। লং টার্ম লোন আছে 97.5 crore, শর্ট টার্ম লোন 107.3 crore, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 360, অনেক অনেক ভালো। অর্থাৎ 200 কোটি টাকার মতো লোন আছে, আর তার রিজার্ভ আছে 380 crore। ওকে, গুড গুড, অত্যন্ত অত্যন্ত স্ট্রং একটা শেয়ার। পরবর্তী স্টক আমরা রেনেটা, রেনেটা লিমিটেড। রেনেটা তো আমরা জানি, রেনেটা একসময় কি ছিল, ফাইজার ছিল। ফাইজার বিদেশি কোম্পানি বাংলাদেশে বিক্রি করে চলে যায়, পরবর্তীতে নাম হয় কি রেনেটা। এই স্টকটাও অনেক কারেকশন হয়েছে, অনেক অনেক কারেকশন হয়েছে। এই স্টকটারও ফ্লোর প্রাইস ছিল 1200 টাকার উপরে, 1200 টাকার উপরে ফ্লোর প্রাইস ছিল, এবং এই শেয়ারটা এক সময় 1400-1500 টাকা ছিল। কত সালের দিকে? 21 সালের দিকে। সেখান থেকে এই শেয়ারটা, স্টকটা কোথায় আসছে দেখেন তো। এই স্টকটা এখন 440 টাকা লেভেলে, তাই না? 40-50 টাকার লেভেলে আসছে। এখন আমি তার ফান্ডামেন্টালে যাই। রেনেটা, আর রেনেটা পিএলসি। রেনেটার লিস্টিং ইয়ার 1979। এবার বোঝেন কত পুরানো স্টক। তার অথরাইজ ক্যাপিটাল 285, পেইড আপ ক্যাপিটাল 114.6, 115 মতো। পি 16.37, লাস্ট এজিএম করছে 20 ডিসেম্বর। ক্রেডিট রেটিং কোম্পানির ট্রিপলে। এবছরের হাই গেছে 548, লো 372, এই বর্তমানে হাই চলতেছে। তার শেয়ার হোল্ডিং পজিশন পাবলিকের আছে 8.26, অনলি 8.26 পাবলিক হোল্ড করতেছে। ফরেন আছে 17.88, স্পন্সর ডাইরেক্টর 51.29। একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো স্টকের স্পন্সর ডাইরেক্টরদের হাতে স্টকটার বেশি থাকে, তখন সেই কোম্পানির ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ইনস্টিটিউশনের
57। এখন তার ইপিএস তার 9 মাসে ইপিএস হয়ে থার্ড কোয়ার্টার ইপিএস হয়েছে 20 টাকা 39 পয়সা, তার ন্যাব আছে 320 টাকা। তার ডিভিডেন্ড হিস্ট্রি কি? ডিভিডেন্ড হিস্ট্রি এই যে এখানে পরপর 3 বছর স্টক দেওয়ার পরে স্টকটা একটু শেয়ার স্টক দিলে তো বোঝেনি, স্টক ডিভিডেন্ড দিলে শেয়ারের পরিমাণ বেড়ে যায় এবং ইপিএস কমে যায়, তার প্রভাব কিছুটা পড়ছে। এখন সেটা কাটায় ওঠার চেষ্টা করতেছে এবং প্রভাব পড়ছে বলেই তো আপনার 1400 টাকার স্টক 400 টাকায় আসছে, তাই না? আপনি তাইলে তো আর 1400 টাকার স্টক 400 টাকায় আপনি ডিসকাউন্ট রেটে পেতেন না। এখন এই কোম্পানিটা দেখি এমনি এদিকে মানি ফ্লোট কেমন আছে। আর ই এন রেনেটা লিমিটেড, রেনেটা সবকিছু ভালো দেখাচ্ছে, জানি মানি ফ্লো বাড়ছে, ইপিএস গতবার থেকে বাড়ছে, গতবার ডিভিডেন্ডটা একটু কম দিয়েছে 55%। এসব আসলে কি এটার সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়, এইটার সমস্যা হয়ে গেছে যে দীর্ঘদিন ফ্লোর প্রাইস থাকার পরে যেসব কোম্পানিতে ফরেন ইনভেস্টর ছিল তারা স্টকগুলো আটকে ছিল, এই ছাড়ার পরে এই ফরেনরা স্টকগুলো বিক্রি করে দিয়েছে, এর প্রভাব পড়েছে। এই যে দেখছেন ফরেনরা 0.2% ছাড়ছে এবং সেটা নিচ্ছে ইনস্টিটিউশন এবং পাবলিক, এটাই হলো একটা সমস্যা। এই ফরেনরা বাংলাদেশ থেকে আসলে বিনিয়োগকারীরা চলে যাচ্ছে কিনা আল্লাহ জানে। শর্ট টার্ম লোন, লং টার্ম লোনের পরিমাণটা একটু বেশি আছে, যাই হোক। তবে অত্যন্ত অত্যন্ত আপনি বাজারে গেলে স্কয়ার রেনেটা একমি এদের ওষুধ পাবেন না এমন তো কোনো দোকান আছে কিনা আমার সন্দেহ আছে। পরবর্তী স্টক, পরবর্তী স্টক স্কয়ার ফার্মা। ফার্মাসিউটিক্যালের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কোম্পানি বাংলাদেশের স্কয়ার ফার্মা। এর সম্পর্কে বলা, যারাই স্টক মার্কেটে যুক্ত আছে বা শিল্পে যুক্ত আছে সবাই স্টক এই স্কয়ার ফার্মা সম্পর্কে অবগত। আমি এখন আর এর নিয়ে বিশেষ কিছু বলবো না, শুধু ফান্ডামেন্টালটা একটু দেখে। স্কয়ার ফার্মা, স্কয়ার ফার্মা 1995 সালের 21 অক্টোবর ডিএসইতে লিস্টিং হয়। তার অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ 886। তার মেন সমস্যা হলো তার শেয়ার বেশি এবং ক্যাপিটাল বড়, এইটাই। তারপরেও পি রেশিও 7.17, মার্কেট ক্যাটাগরি এ, লাস্ট ডিভিডেন্ড 15 ডিসেম্বর 2025, ক্রেডিট রেটিং ট্রিপল এ, এবছরের হাই 236 লো 198। তার শেয়ার হোল্ডিং পজিশন পাবলিকের 27.23, স্পন্সর ডাইরেক্টর 44.15, ফরেন 14.81, ইনস্টিটিউশন 13.81, গভর্নমেন্টের কোনো স্টক হোল্ড করছে না। তার ইপিএস হয়েছে 9 মাসে 23 টাকা 29 পয়সা, তার নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার আছে 169 টাকা 80 পয়সা। ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি যদি, সে সর্বশেষ স্টক ডিভিডেন্ড দিয়েছে 2020 সালে, এর পরবর্তীতে 21 সালে দিয়েছে 60% ক্যাশ, 22 সালে 100%, 23 সালে 105, 24 সালে 110, 25 সালে 120। এটা আপনারা আমি আবার আপনাদের বারবার বলতেছি যে দেখেন এর ডিভিডেন্ডটা গ্রোথ আপে উপরের দিকে এবং ইপিএসটাও দেখেন তো প্রত্যেক বছরে এই মোটামুটি 15, 17, 20, 21, 27 অর্থাৎ বাড়তেছে। স্কয়ার ফার্মা নিয়ে তেমন বলার কিছু নেই। পরবর্তী স্টকে আমরা যাই, আর এইটাই শেষ স্টক। ফার্মাইটস, ফার্মাইটস স্টকটা ফার্মাসিউটিক্যাল সেক্টরেই না শুধু, এটা এক লো পাইড স্টক। যারা লো পেইড লাভার আছে তাদের জন্য এই স্টকটা খুবই পছন্দের একটা স্টক। এই জন্য যারা লো পেইড পছন্দ করেন এই স্টকটা কিছু পরিমাণ আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন। তার ফ্লোর প্রাইস ছিল কত? 790 টাকা লেভেলে, 790 টাকা। এবং এটা খুবই গ্যামলিং শেয়ার, কারণ কম শেয়ার। এখন তার ফান্ডামেন্টাল দিকটা আমরা একটু দেখি।
ফার্মা এইডস এর লিস্টিং ইয়ার হলো 1987 সাল। বুঝতেই পারছেন কত পুরানো স্টক। এবছরের হাই গেছে 677.80, লো গেছে 452 টাকা 70 পয়সা। তার অথরাইজ ক্যাপিটাল এই দেখেন 50 কোটি টাকা। আর টোটাল পেইড আপ হলো 31 কোটি। পি রেশিও 21.17। এজিএম হয়েছে 24শে ডিসেম্বর। ক্রেডিট রেটিং, তার টোটাল শেয়ার আছে কত দেখেন তো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 31 লক্ষ শেয়ার আছে। খুবই খুবই কম স্টক। এইটা শেয়ারটা আপনারা খুবই যারা লো, কি বলে, লো পেড লেবার, তাদের জন্য খুবই আকর্ষণীয়। পাবলিকেরা শেয়ারটা স্টকে পাবলিকটা বেশি পরিমাণ হোল্ড করতেছে। 56.95, স্পন্সর ডাইরেক্টরের 19.39, গভর্নমেন্টের নেয়, ইনস্টিটিউশনের 23.66। তার থার্ড কোয়ার্টার ইপিএস 20 টাকা 20 পয়সা, নেওয়া আছে 155 টাকা। তার ডিভিডেন্ড কি, ডিভিডেন্ড ডিভিডেন্ডের আসলে সেই স্টকটার ডিভিডেন্ডের ধারাবাহিকতা নেই। 22 সালে দেখেন তো, 20 সালে 50, 21 সালে 50, 50, আবার 23 সালে এসে 10, 24 সালে 25, আবার 30। যাতে ইপিএস বাড়তেছে, আপনি 10 দেওয়ার কারণ আছে। ওই বছর আবার ইপিএস মাইনাসে চলে গেছে, তো ঠিকই আছে। এখন এবছরে এই বর্তমান সময়ে সব থেকে ইপিএস 5 বছরের 6 বছরের মধ্যে ইপিএসটা বেশি। অতএব এই স্টকটাও যারা লো পেইড লাভার আছে, আমি আবার রিপিট, লো পেইড লাভার আছে, তারা এই স্টকটা বিনিয়োগ করতে পারেন, এবং স্টকটা মাঝে মাঝে চমক দেখায়। তা আলোচনা আর বেশি করব না। আপনারা, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে। আপনারা, আশা করি আপনাদের যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ জন্য ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিনিয়োগ করতে চান, তাদের জন্য আমার এই আলোচনাটা উপকারে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এবং শেষ করার আগে একটি কথা, ভাই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। এবং কোন স্টক নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে সেই স্টক সম্পর্কে প্রশ্ন করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।